অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে সেই নামগুলো, যে নামগুলো ধরে ডাকলে আপনি কোনো একটা অস্তিত্ব, এমন একটা জিনিসের অস্তিত্ব পাবেন যাকে দেখা যায় না, ধরা যায় না। জিরান্ডের সাথে যেহেতু নাউনের সম্পর্ক, যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছেন, যারা আমার সাথে ক্লাস করেছেন, টু বি জেনুইন, টু বি জেনুইন হয় কিভাবে? এটা তো হয় নাই, এটা তো আপনাকে একটা ধমক দেওয়ার কাজ করেছেন। সেক্ষেত্রে রাব আউট কথাটার অর্থ কি জানেন? এই রাব আউট কথাটার অর্থ হচ্ছে মুছে ফেলা। এ সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ, বিসিএস এর পরীক্ষার প্রশ্ন। তাহলে এ সিম্পল সেন্টেন্স একটা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার, ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা। এবং ঈদের পরে আমরা জানি যে আমাদের এই কয়েকদিন ঈদের যে বন্ধ ছিল এবং আমরা সবাই ঈদ উদযাপন করেছি, এবং ঈদ উদযাপনের পরে ঠিক এখন আমাদের প্রস্তুতিটাকে আবার, আমরা যেহেতু চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন প্রিপারেশন নিচ্ছি, তো সেই ক্ষেত্রে এই চাকরির পরীক্ষার প্রিপারেশনের ব্যাপারটা হয় এরকম যে আপনার পাশ করার আগ পর্যন্ত বা চাকরি পাওয়ার আগ পর্যন্ত কখনো শেষ করা যায় না। এই প্রিপারেশনটা একেবারে ফ্লোতে লেগে থাকতে হয়, এবং সেক্ষেত্রে সেই ফ্লোতেই আপনাদেরকে সেই ফ্লোতে থাকার জন্য সাহায্য করতে অবশ্যই বিদ্যাবাড়ি আপনাদের সাথে আছে। এবং আজকের যে সেশনটি আছে, আজকের এই সেশনটা 47 এবং 48তম বিসিএস কে কেন্দ্র করে, পাশাপাশি যে 46তম বিসিএস আছে, আমরা জানি যে 46তম বিসিএস পরীক্ষা এই মাসেরই 26 তারিখে হয়ে যাচ্ছে। তো সেই 46তম বিসিএস পরীক্ষা থেকে শুরু করে পরবর্তীতে যে কোনো নন ক্যাডার বলেন বা যে কোনো প্রাইমারি থেকে শুরু করে নিবন্ধন, যে কোনো চাকরি পরীক্ষায় আসার মতো এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং সেই প্রশ্নের আলোকে আমরা কিছু টেকনিকও দেখে ফেলবো, যেই টেকনিকগুলো আসলে কিভাবে একটা কোয়েশ্চেনকে মনে রাখার জন্য বা একটা জিনিসকে ভেতর থেকে মেমোরাইজ ছাড়াও জিনিসটাকে কিভাবে আয়ত্তে রাখা যায়। এবং সেই জিনিসটা আমি ভোকাবুলারি নিয়েও দেখাবো। আপনাদের সচরাচর একটা ভয় থাকে মাথার মধ্যে যে ভোকাবুলারি আমরা পারি না, বাট এই ভোকাবুলারিটাকে কতটা সহজ করে মনে রাখা যায় সেই জিনিসটারও টেকনিক আজকে দেখে ফেলবো। আশা করছি সবাই আছেন, এবং আপনাদের যারা ফ্রেন্ডরা আছে, অনেকেই হয়তো বা জানেন না যে বিদ্যাবাড়ির লাইভ অ্যাক্টিভিটিস বা লাইভ যে ক্লাসগুলো আছে সেগুলো ঈদের মধ্যেও চলে যাচ্ছে। তো সেজন্য অবশ্যই আপনাদের যারা ফ্রেন্ডরা আছে, যারা হয়তো বা এখন পর্যন্ত জানেন না ব্যাপারগুলো, তাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। তাহলে আজকের যদি আমরা বলি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান, বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় একটা প্রজাতির কমন প্রশ্ন হচ্ছে কি সিনোনিম অ্যান্টোনিম, যেখানে এই প্রশ্নটায় বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস। এই ম্যাগনানিমাস কথাটার অর্থ কি? ম্যাগনানিমাস কথাটার অর্থ হচ্ছে মহানুভব, এবং এই মহানুভব কথাটার সিনোনিম হয়ে যাচ্ছে জেনারাস। এই জেনারাস কথাটার অর্থ হচ্ছে মহানুভব। এখন ম্যাগনানিমাস, জেনারাস, এই দুটো কথা ছাড়াও আরো একটা কথা আছে যেটা ম্যাগনানিমাস বা জেনারাস শব্দের সিনোনিমাস। সেই শব্দটা কি? সেই শব্দটা হয়ে যাচ্ছে কি বন্টি। তাহলে বন্টি, ম্যাগনানিমাস এবং জেনারাস, এই তিনটা কথাই সিনোনিমাস। এবং যখন বলা হচ্ছে এই ম্যাগনানিমাস, জেনারাস এবং বন্টি, এই তিনটা কথার অর্থ হচ্ছে মহানুভব। ঠিক আছে, তিনটা কথার অর্থই হচ্ছে মহানুভব, মহানুভব। তাহলে এই তিনটা কথাকে একত্রে মনে রাখা যায় কিভাবে? এই তিনটা কথাকে একত্রে যদি আমরা মনে রাখতে চাই, আমরা একটা ট্রিক ইউজ করতে পারি। সেই ট্রিকটা কি হতে পারে? আসেন তো দেখি। ধরেন আমি যদি বলি মেঘনা নামের, মেঘনা কি সাধারণত মেঘনা কথাটা কোন একটা নারীর নাম হয়, তাই তো? তাহলে আমি যদি বলি মেঘনা নামের বোনটি তার ভাইয়ের সব দোষ জেনেও কিছু বলে না, কারণ সে মহানুভব। কারণ সে মহানুভব। কারণ সে মহানুভব। এখন আমরা এই মেঘনা, বন্টি এবং জেনারাস, এই তিনটা শব্দকে একই সুতোয় আমরা গেঁথে ফেললাম। কিন্তু আসেন তো এবার দেখি শাব্দিক অর্থের বিবেচনায় আমরা যদি বলি মেঘনা, এই মেঘনা দিয়ে আমরা কি বোঝালাম? এই মেঘনা কথাটি দিয়ে আমি বোঝাতে চাচ্ছি ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস। বন্টি কি?
বন্টি স্পেলিংটা হচ্ছে BOUNTY, এবং আমি যদি বলি জেনের, এই কথাটার অর্থ হচ্ছে জেনারাস। তাহলে এই তিনটা কথার একটাই অর্থ, সেটা কি? মেঘনা নামের বোনটি তার ভাইয়া সবকিছু জেনেও কিছু বলে না, কারণ সে মহানুভব। আশা করছি এভাবে যদি একটার সাথে আরেকটা আমরা পেঁচিয়ে ফেলি, একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশন যদি আমরা পেঁচিয়ে ফেলি, এই ভোকাবুলারির যে জিনিসটা আছে এটা আমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যদি আমরা বলি তাহলে জেনারাস হচ্ছে মেগনানিমাসের সিনোনিম, এবং এছাড়াও আরো একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে কি বন্টি। এবং দেখেন 43তম BCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন, তাই তো? 43তম BCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, ঈদ মোবারক। আচ্ছা, আপনাদেরকে ঈদ মোবারকটা তো বলতে ভুলে গিয়েছি। অনেক ভালো লাগছে আপনাদের, অনেকদিন পরে আপনাদের সাথে ক্লাস হচ্ছে যেহেতু। তো আশা করছি আপনারা এখন থেকে আমরা পরবর্তী যে অ্যান্সারগুলো করব, সেই অ্যান্সারগুলো কি করব, আমরা একটু পার্টিসিপেট করার চেষ্টা করব। প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পার্টিসিপেট করার চেষ্টা করব, এবং শেষমেশ আমরা সেই অ্যান্সারটাকে স্পষ্টতভাবে সেই অ্যান্সারটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং। তাহলে এ হার্ড অফ ক্যাটল এটা কি হয়ে যায়? এ হার্ড অফ ক্যাটেলের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এ হার্ড অফ ক্যাটেল যখন বলা হচ্ছে, এটার অ্যান্সারটা কি হয় বলেন তো? এটা কি হার্ড কথাটা কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে হার্ড অফ ক্যাটেল, হার্ড কথাটা অর্থ কি? এখানে অনেকেই বলছেন ইংলিশের আগুন প্লাস তুফান স্যার। ওকে, ঠিক আছে, তুফান ইংলিশের আগুন না বলে আমাকে সজল স্যার বা জাহিদ স্যার যাই বলেন না কেন, ততটুকুতেই আমি আসলে খুশি হই। যাক, মজা লাগলো আপনার কথাটা দেখে। তাহলে যখন বলা হচ্ছে হার্ড অফ ক্যাটেল যখন বলা হচ্ছে, এই হার্ড কথাটা কি? হার্ড কথাটা অর্থ হচ্ছে পাল। এই হার্ড কথাটার অর্থ যদি আপনি বলেন, এই হার্ড কথাটার অর্থ হচ্ছে পাল। তাহলে হার্ড কথাটা যেহেতু গবাদি পশুর পালকে বোঝায়, এবং ক্যাটেল কি গবাদি পশুর পাল না? তাহলে ক্যাটেল যেহেতু কথাটা বলা হচ্ছে, এই ক্যাটেল যেহেতু আপনার নিঃসন্দেহে ক্যাটেল একটা পালকে বোঝায় বা একটা দলকে বোঝায়। এখন নাউনের ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, নাউনের ব্যাপারটা সাধারণত নাউনটা হয়ে থাকে কি, কোনো কিছুর নামকে নাউন বলা হয়, তাই তো? যে কোনো কিছুর নাম হতে পারে। আমার নাম আপনি বলতে পারেন, আমার হাতে একটা কলম আছে সেটার নাম আপনি বলতে পারেন। দুনিয়াতে যে কোনো কিছুরই নাম আপনার কাছে থাকতে পারে। এখন দলের নাম, ব্যক্তির নাম আর জাতির নাম আলাদা অবশ্যই থাকতে পারে, এবং সেই হিসেবে নামের বিবেচনায় এক একটা নাউন এক একভাবে কাজ করে থাকে। সেক্ষেত্রে প্রপার নাউন আপনি যখন বলছেন, প্রপার নাউন হচ্ছে কোনো একটা সুনির্দিষ্ট নাম, এবং কমন নাউন যখন বলছেন সেটা হচ্ছে প্রপার নাউনটা যেমন কোন একটা সুনির্দিষ্ট নাম, একটা নামের উত্তরে একজন হাত তুলছে, কমন নাউন হচ্ছে একটা নামের উত্তরে অনেকে হাত তুলবে, অর্থাৎ একটা জাতীয় নাম, তাই তো? এরপরে যদি আমরা বলি কালেকটিভ নাউনটা হচ্ছে এমন একটা নাম যে নামটি ধরে ডাকলে, একটা নাম ধরে ডাকবেন, একটা দলের অস্তিত্ব আপনার মাথায় চলে আসবে। এবং সেক্ষেত্রে হার্ড যেহেতু বলা হচ্ছে, হার্ড যেহেতু পাল, তাহলে পাল যখন বলা হচ্ছে হার্ড অফ ক্যাটেল, তাহলে পাল মানে কি একটা দল। এখন পালের অস্তিত্ব কি আপনার মাথায় চলে আসবে? একটা দলের অস্তিত্ব। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে একটা কালেকটিভ নাউন। স্যার, আপনার ক্লাসের মাধ্যমে ব্রেনের ট্রিটমেন্ট হয়, এটা সত্য। আহনাফ হাবিব লিখেছেন, অনেক ধন্যবাদ আহনাফ হাবিব। আই উড টেক দ্যাট অ্যাজ অ্যান কমপ্লিমেন্ট। তো সেক্ষেত্রে অ্যাজ আ কমপ্লিমেন্ট, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা মানে যে ক্লাস থেকে উপকৃত হচ্ছেন, এই জিনিসটা আসলে আমাদের কাছে সব থেকে ভালো লাগার ব্যাপার। অমিত সাহা কালেকটিভ নাউন অ্যান্সার করেছেন, সুরাইয়া নার্গিস কালেকটিভ নাউন অ্যান্সার করেছেন। অবশ্যই এটা কালেকটিভ নাউন হয়ে যায়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে সেই নামগুলো যে নামগুলো ধরে ডাকলে আপনি কোনো একটা অস্তিত্ব, এমন একটা জিনিসের অস্তিত্ব পাবেন যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়। ফিলিং সেন্সেশন হুইচ ইউ ক্যান ফিল অ্যাট লিস্ট, বা যেটাকে আপনি দেখতে পারবেন না, ধরতে পারবেন না, ছুতেও পারবেন না। সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কি, অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ফর এক্সাম্পল, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হতে পারে? লাভ। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হতে পারে? বিউটি, তাই তো? অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হতে পারে? অনেস্টি। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হতে পারে? চাইল্ডহুড, ম্যানহুড। এই জাতীয় যে নাউনগুলো আছে সেগুলো হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরের যে কোয়েশ্চেনটা, হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, 43তম BCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। দেখেন তো এই প্রশ্নটা অ্যান্সার আমরা করতে পারি কিনা, একটু কমেন্ট করবেন, দেখি কার কমেন্টটা হয়। স্যার, আপনার কথাগুলো শুনলে অনেক উৎসাহিত হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আক্তার।
তো দেখি এটার অ্যান্সারটা বলেন তো একটু। হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। সেক্ষেত্রে কন্টেম্পলেটেড ম্যারিং, এখানে ম্যারিং এর নিচে আন্ডারলাইন করা আছে, এখানে ম্যারিংটা কি হিসেবে কাজ করছে যদি আমরা একটু খেয়াল করে দেখি, ম্যারিং কথাটা এখানে একটা ভার্বের সাথে আইএনজি হিসেবে যুক্ত হয়েছে। অনেকে বি অ্যান্সার করছেন, রিনা আক্তার বি অ্যান্সার করলেন, জিরান বললেন হচ্ছেন তাসনিম, তারপরে আরো অনেকে আছেন, আবু সাইদ সাজু বলেছেন, শাকিল বলেছেন জিরান, ওকে ভেরি গুড, কাদেরি বলেছেন জিরান, মানে খ অপশন বলছেন, ফারজানা ইয়াসমিন খ বলছেন, জিরান বলছেন। আচ্ছা পার্টিসিপল তাহলে কেউ বলছেন না, তাই তো? তাহলে সবাই বলছেন জিরান। তাহলে জিরান ব্যাপারটা কি আসেন একটু খেয়াল করে দেখে নিই। জিরান্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে ভার্বটা একই সাথে ভার্ব এবং নাউনের মতো করে কাজ করে থাকে। অর্থাৎ জিরান্ড অথবা পার্টিসিপল হতে গেলে সেই জায়গার মধ্যে একই প্রকারে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন অনেক স্টুডেন্টের মধ্যে আমি দেখেছি জিরান বলতে বলতে তারা পার্টিসিপলের কাজ করে, পার্টিসিপল বলতে বলতে তারা জিরান্ডের কাজ করে, অর্থাৎ একটা বলে আরেকটার কাজ করে ফেলে, আরেকটা বলে আরেকটার কাজ করে ফেলে। সেই প্রবলেমটা থেকে যদি সলিউশন করতে চাই আমরা, আসেন একটু দেখে ফেলি প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায়। ধরেন আমি বলছি জিরান্ড, যেটি কিনা ভার্বের সাথে আইএনজি অবশ্যই যুক্ত হবে এবং যে ভার্বটা একই সাথে ভার্ব প্লাস নাউনের মতো করে কাজ করবে, তাই তো? এবং আমি যদি বলি পার্টিসিপল, সেক্ষেত্রে ভার্বের সাথেই আইএনজি যুক্ত হবে, সেই ভার্বটা একই সাথে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে নাউন হিসেবে কাজ করবে। আমরা নাউনের সাথে আমরা কি জানি, নাউনকে সাধারণত খুঁজে বের করতে হলে, নাউনকে খুঁজে বের করতে আমরা কি প্রশ্ন করি? আমরা সাধারণত কি দ্বারা প্রশ্ন করে থাকি, তাই তো? নাউনকে খুঁজে বের করতে আমরা সাধারণত কি দ্বারা প্রশ্ন করে থাকি। ঠিক তেমনি কি প্রশ্নের উত্তরে যদি কোনো একটা আইএনজি যুক্ত ভার্ব পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই জিরান্ড হয়ে যায়, তাই তো? তাহলে কি প্রশ্নের উত্তরে হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, সে তার কাজিনকে বিয়ে করার প্ররোচনা করছিল। তার কাজিনটা নিশ্চয়ই সুন্দরী ছিল, তার কাজিনটাকে সে বিয়ে করার প্ররোচনা করছিল। তো সেই ক্ষেত্রে সে কি করছিল? কাজিনকে বিয়ে করার প্ররোচনা করছিল। তাহলে কি প্রশ্নের উত্তরে চলে আসে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে ভার্বটি সেটা হয়ে যাচ্ছে কি জিরান। এখন এইভাবে যদি মনে না রাখতে চাই, আমি স্পেসিফিক দুই একটা টেকনিক দিয়ে দিতে পারি, যেই টেকনিকে আপনার জিরান পার্টিসিপল একেবারেই কনফিউশন হবে না। সেটা কি? কোনো প্রিপোজিশনের পরে, আমি আবার বলছি, কোনো প্রিপোজিশনের পরে বা আইএনজি যুক্ত কোনো একটি ভার্বের পরে যদি অপর কোনো একটি ভার্ব থাকে, কোনো প্রিপোজিশনের পরে বা কোনো একটি ভার্বের পরে যদি আইএনজি যুক্ত একটি ভার্ব থাকে তাহলে সেটি হয়ে যায় জিরান্ড। তাহলে এই জায়গাটা যদি একটু লিখে নেন, এটা আপনার অনেক চাকরির পরীক্ষায় অনেক 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 বেশি হেল্প করবে। সেটা কি? কোনো প্রিপোজিশন এর পরে অথবা কোনো ভার্ব এর পরে সরাসরি অপর একটি ভার্ব যদি আইএনজি যুক্ত অবস্থায় থাকে, তবে সেটি জিরান্ড হয়। এই গেল জিরান্ডের ব্যাপারটা। এটা গেল একটা ক্ষুদ্র টেকনিক, যে টেকনিকটা আপনাদেরকে খুব সাহায্য করবে জিরান্ড এবং পার্টিসিপলকে মনে রাখার জন্য। এবার আসেন আরো একটা, জিরান্ড এবং পার্টিসিপলকে একটু আলাদা করে ফেলি। আমি অনেক স্টুডেন্টের মাঝে দেখেছি জিরান্ড বলতে বলতে পার্টিসিপলের কাজ করে, পার্টিসিপল বলতে বলতে জিরান্ডের কাজ করে। এখন জিরান্ডের সাথে যেহেতু নাউনের সম্পর্ক, যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছেন, যারা আমার সাথে ক্লাস করেছেন, তারা নিঃসন্দেহে এই টেকনিকটা দেখেছেন এবং তাদের আশা করছি মনে আছে। বলেন তো টেকনিকটা কি, কোন কথাটা আমি বলে থাকি এই জায়গার মধ্যে? একটু কমেন্ট করতে পারেন আপনারা, যারা যারা ক্লাস করেছেন, তাহলে এই জায়গায় বোঝা যাবে যে কার কার মনে আছে। ঠিক আছে? তাহলে আমি যদি বলি কাউকে নাম ধরে ডাকলে জি বলে উত্তর দেয়, তাই তো? জি বলে উত্তর দেয়, যেটা কিনা আমরা ক্লাসে টেকনিক্যালি পড়েছিলাম যে নাউনের সাথে জি এর সম্পর্ক, মনে আছে? এটা নাউনের সাথে জি এর সম্পর্ক আছে। তাহলে নাম ধরে ডাকলে জি বলে যেহেতু উত্তর দেয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি নাউনের সাথে জিরান্ডের সম্পর্ক রয়েছে। এবং পার্টিসিপলের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক,
তাই তো? সাধারণত আমরা পার্ট বলতে কি বুঝি? একটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থাকে বুঝি, তাই তো? কোনো একটা মানুষ আমরা বলি না যে সেই ছেলেটা পার্ট নেয় বা সেই মেয়েটা পার্ট নেয়, এরকম করে কিন্তু আমরা বলে থাকি। তার মানে পার্ট যেহেতু একটা অবস্থাকে বোঝায়, দোষ গুণকে বোঝায়, তার মানে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে যদি আমরা বলি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পার্ট নিয়ে কাজ করে, পার্ট নিয়ে কাজ করে। খুব সহজে আমরা জিরানকে আলাদা করে ফেললাম, খুব সহজে আমরা পার্টিসিপলকেও আলাদা করে ফেললাম। বলেন কেমন লাগলো টেকনিকটা? যে জিরান হচ্ছে নাম ধরে রাখলে জি বলে উত্তর দিচ্ছেন, পার্টিসিপল হচ্ছে কি পার্ট দিয়ে যে ব্যাপারটা কাজ করে থাকে। তাহলে জিরান হয়ে যাচ্ছে নাম ধরে ডাকলে জি বলে উত্তর দেয় এবং পার্টিসিপল হচ্ছে পার্ট নিয়ে কাজ করে থাকে। একজন বলছেন স্যার লেখা হয়নি, পীযূষ সরকার। এই জিনিসটা হয় কি আপনারা একটু শেয়ার দিয়েও রাখতে পারেন, পরবর্তীতে এই জিনিসটা আপনারা একটু দেখে দেখে হয়তো বা পজ করে করে লিখলেন, কারণ আমি যদি একটা জায়গায় আটকে থাকি হয়তো বা অনেক দূর পর্যন্ত আমি যেতে পারবো না। এবং আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। অনেক দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার ইনফ্যাক্ট আছে, ইন পার্সন অ্যাজ এ পার্সন যদি আমি বলি, দূর পর্যন্ত যাওয়ার স্বপ্নটা দেখি আর কি। তো যেহেতু এই কথাটাও বলে ফেললাম, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, কথাটা কে বলেছে বলেন তো দেখি? এই কথাটা কে বলেছে? বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই কথাটা কে বলেছে? কুইজ থাকলো। তাহলে হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, কন্টেম্পলেটেড পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কি অবশ্যই একটা জিরান্ড হয়ে যাচ্ছে। এরপরে হু ইজ নট আ মডার্ন পোয়েট, হু ইজ নট আ মডার্ন পোয়েট, এখানে কে মডার্ন পোয়েট না? দেখি এবার কমেন্ট করেন, মডার্ন পোয়েট না কে? কে কে বলতে পারবেন দেখি? মানিকগঞ্জ থেকে মতিঝিল, ওকে ঠিক আছে, আমিও, ওকে বলতে পারলেন না। ওই কথাটা বলেছে রবার্ট ফ্রস্ট, এক্স্যাক্টলি রবার্ট ফ্রস্ট। পেরেছেন, এটা কে পেরেছেন? এটা পেরেছেন হচ্ছে জয়া পোদ্দার। জয়া, ইউ হ্যাভ আ নাইস নেম, জয় করেছেন, ভালো, আপনার নামটা সুন্দর। তো সেই ক্ষেত্রে মানে আপনি পেরেছেন। এই কথাটা বলেছে রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট হচ্ছে কি যে কিনা একজন সাহিত্যিক এবং ইংরেজ একজন সাহিত্যিক। তিনি আসলে ব্রিটিশ না, তিনি হচ্ছেন বেসিক্যালি আমেরিকান একজন সাহিত্যিক, এবং তিনি এই কথাটা বলেছিলেন যে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অনেকদিন পর আপনার ক্লাসে আসলাম, ভালো লাগছে। ওকে, হ্যাঁ আমি আসলে লাইভ ক্লাসগুলো একটু কমই নেওয়া হচ্ছে, জানি না কেন, বাট একটু কম নেওয়া হচ্ছে আর কি। তাহলে হু ইজ নট আ মডার্ন পোয়েট যখন বলা হচ্ছে, তাহলে হু ইজ নট আ মডার্ন পোয়েট, নিচের কোনজন মডার্ন পোয়েট না? দেখি কে বলতে পারেন। এখানে আমরা যদি বলি মডার্ন পোয়েট ছাড়া কে কে আছেন, এখানে আমরা যদি বলি জন উইলিয়াম বাটার ইয়েটস একজন মডার্ন পোয়েট, জন কিটস তিনি কিন্তু একজন কি পোয়েট? জন কিটস একজন রোমান্টিক পোয়েট। এরপর যদি আমরা বলি টিএস এলিয়ট, টিএস এলিয়ট সেও কিন্তু একজন মডার্ন পোয়েট, এবং ডব্লিউ.এইচ. ওডেন তিনিও একজন মডার্ন পোয়েট আছেন। তাহলে এই জায়গার মধ্যে কে মডার্ন পোয়েট না সেই জিনিসটা যদি আমরা বলি, জন কিটস অবশ্যই মডার্ন পোয়েট না, জন কিটস ইজ আ রোম্যান্টিক পোয়েট, যেটা আপনারা অনেকেই পেরে যাচ্ছেন যে জন কিটস ইজ আ রোম্যান্টিক পোয়েট। সেক্ষেত্রে এই জায়গায় যেহেতু আমরা দেখলাম যে জন কিটস নিচের কোনজন মডার্ন পোয়েট না, হু ইজ নট আ মডার্ন পোয়েট, তাহলে নিচের কোনজন মডার্ন পোয়েট না? এটা হচ্ছে জন কিটস। তার মানে মডার্ন পোয়েটদেরকে যদি একটা টেকনিক দিয়ে আমরা আলাদা করে মনে রাখতে পারি, ব্যাপারটা কিন্তু খুব একটা খারাপ লাগে না। তাহলে আসেন একটু মডার্ন যে পোয়েটরা আছে বা যে সকল পোয়েটরা আপনার মডার্ন যুগের কবি সাহিত্যিক আছে, খুব সুন্দর করে একটা টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। যে জিনিসটা আপনারা খাতায় যদি লিখে রাখেন, আপনারা যদি খাতায় লিখে রাখেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার অসাধারণ ক্লাস দেন। হরতাল নেন আপনি? হরতাল নিব, আচ্ছা ঠিক আছে হরতাল নিব। কাজল কুমার দাস, মানে আই লাইক ইউর কমেন্ট বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা। তো যেটা বলছিলাম যে হু ইজ নট আ মডার্ন পোয়েট, তাহলে মডার্ন পোয়েটের যে সকল কবি সাহিত্যিকরা আছে তাদেরকে যদি আমরা মনে রাখতে চাই, কি করতে পারি? আমরা যদি বলি আর্নেস্টের সামারে, বা আমি যদি বলি আর্নেস্টের সামারে, যখন আপনার সামার বলছেন, আর্নেস্টের সামার ওয়ে হেমিংওয়েতে থাকা ওয়েল কিপিং করা শোটা দেখলে মডার্ন হয়ে যাব, ঠিক আছে? আমরা যদি বলি আর্নেস্টের সামারে ওয়েল কিপিং করা শোটা দেখলে মডার্ন হয়ে যাব, সেই জায়গার মধ্যে সকল মডার্ন যুগের কবি সাহিত্যিক রয়েছেন কিন্তু। সেক্ষেত্রে যদি আপনার বলা হয় যে আর্নেস্টের
এর হাইওয়েতে এলিয়ট কর্তৃক ওয়েল কিপিং করা অডেন এর হাতের মাধ্যমে ওয়েল কিপিং করা অডেনের হাতের মাধ্যমে শোটি দেখতে পারলে মডার্ন হয়ে যাব তাহলে যেখানে আর্নেস্ট হেমিংওয়ে প্রথম কথাটা যখন বলা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, এলিয়টকে টিএস এলিয়ট, তিনিও একজন মডার্ন পোয়েট। ওয়েল কিপিং রুডিয়ার্ড কিপলিং, ঠিক আছে, রুডিয়ার্ড কিপলিং। এরপরে যখন বলা হচ্ছে অডেন তো একটু আগে আমরা দেখলামই, অডেন আরো একজন। এরপরে শো জর্জ বার্নার্ড শকে শোটা দেখলে মডার্ন হয়ে যাবে, অর্থাৎ একটা ছন্দের মাধ্যমে আমরা সবগুলো মডার্ন যুগের কবি সাহিত্যিক যারা আছে সবগুলো আমরা পেয়ে যেতে পারি, তাই তো। এরপরে যদি আমরা যাই সেটা কি, দ্য ওয়ার্ড জেনুফ্লেক্ট কথাটা অর্থ কি দেখি, বলেন তো, কমেন্ট করেন তো, জেনুফ্লেক্ট কথাটা অর্থ কি? জেনুফ্লেক্ট কে বলতে পারবেন? স্যার আমরাও হরতাল করব যদি ইংরেজির জন্য আলাদা কোর্স খোলা না হয়, আমরা আপনার ক্লাস চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ অর্পা রয়। না, হরতাল করলে তো থ্যাংক ইউ বলা যাবে না, হরতাল করলে আসলে থ্যাংক ইউ বলা যায় না, বাট আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ ফর ইউর কমেন্ট, ঠিক আছে, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপন আছেন, তারপরে আছেন অনেকেই আছেন। তাহলে এটার কি হবে, এটা কি হবে বলেন? ওকে, টু বি জেনুইন হয় কিভাবে? এটা তো হয় নাই, এটা তো আপনাকে একটা ধমক দেওয়ার কাজ করেছেন। টু বি জেনুইন জীবনেও হবে না, এটা কে বলেছেন? ভুলটা কে করেছেন? যখন বলা হচ্ছে, এই আরেকজন আলামিনও বলছেন ভুল হবে না, এটা তো ভুল হচ্ছে আপনাদের। টু বি জেনুইন কিভাবে হয়? যখন বলা হচ্ছে দ্য ওয়ার্ড জেনুফ্লেক্ট হচ্ছে টু বেন্ড ইয়োর নিজ, অর্থাৎ আপনার হাঁটু ভাঁজ করার কথাটা বলা হচ্ছে। টু বেন্ড ইয়োর নিজ অর্থাৎ নত হওয়া, ঠিক আছে। তাহলে এটাকে যদি মনে রাখতে পারি কিভাবে? ধরেন নত জানু টাইপের, মানে যারা আসলে জ্ঞানী মানুষ হয়, একটু মানে চিন্তা করে দেখেন, টু বেন্ড দ্য নিজ, জেনুফ্লেক্ট অর্থাৎ কি? আপনার হাঁটু ভাঁজ করে থাকা বা হাঁটু ভাঁজ করা। তাহলে আমরা যদি বলি যে মানুষটার জানে বেশি, যে মানুষটার জ্ঞান বেশি, তাই তো, জানে বেশি, সেই মানুষটা দেখবেন নত হতে তার সমস্যা থাকে না। মানে ধরেন যে কোনো একটা ফল, মানে যে কোনো একটা গাছে, যেই গাছের মধ্যে ফল বেশি থাকে সেই গাছটা দেখবেন খুব মানে ফলের ভারে সেই গাছটা সবসময় নুয়ে থাকে। তো সেই ক্ষেত্রে জেনুফ্লেক্ট কথাটাকে টেকনিকে যদি আমরা নিয়ে যেতে চাই, জেনু কথাটা অর্থ কি? জেনু কথাটা দিয়ে আমি বোঝাই যে সে জানে। জেনু কথাটা দিয়ে আমি যদি বলি সেটা হচ্ছে সে জানে। তাহলে যে জানে তার সমস্যা নাই যে সে তার নি বা হাঁটু ভাঁজ করে, টু বেন্ড হিজ নিজ অর্থাৎ টু বেন্ড দ্য নি, যে জানে বেশি সে তার হাঁটু ভাঁজ করে বসায়, তার কোনো আপত্তি থাকবে না। সেক্ষেত্রে টু বেন্ড নিজ হচ্ছে জেনুফ্লেক্ট। এখন কথা হচ্ছে বেন্ড নিজ মানে হাঁটু ভাঁজ করে বসার ব্যাপারটা কোনটা? ওই যে আপনারা যে হাঁটু ভাঁজ করে বিভিন্ন ফুল টুল দিয়ে থাকেন না, সেটাই হচ্ছে টু বেন্ড ইয়োর নিজ, অর্থাৎ হাঁটু ভাঁজ করে কাউকে সম্মান জানানো বা হাঁটু ভাঁজ করে আপনি কাউকে কোনো কিছু দেয়া বা নিজেকে নতজানু করা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যদি বলেন জেনুফ্লেক্ট কথাটা অর্থ হয়ে যাচ্ছে কি? টু বেন্ড ইয়োর নিজ। ভোকাবুলারি, এটাও একটা ভোকাবুলারি, ঠিক আছে। তাহলে জেনুফ্লেক্ট হয়ে যাচ্ছে টু বেন্ড ইয়োর নিজ। রিম্পি, গুড টু সি ইউ। আপনি রিম্পি ইজ মাই স্টুডেন্ট। আমার অনেকেই আছেন যারা স্টুডেন্ট আছেন এই ক্লাসের মধ্যে। আপনার মাফিয়া প্রিয়া আছেন, যিনি আমার স্টুডেন্ট আছেন। অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে যাদের সাথে ক্লাস করেছে। রিম্পি খুব সম্ভবত আমাদের প্রাইমারির 3rd স্টেপে ক্লাস করেছিলেন, তো সেজন্য আপনার মনে আছে, আমার অনেককেই মনে আছে, এবং আই লাভ টু নো মাই স্টুডেন্টস। এরপরে যদি বলি সেটা হচ্ছে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শি ওয়েন্ট টু নিউ মার্কেট ড্যাশ ফুট। ফুটের ক্ষেত্রে কি বসে? পায়ের ক্ষেত্রে কি বসে? বাই নাকি অন নাকি কি বসে বলেন তো? স্যার আপনার ইংলিশের জন্য আপনার বেসিক ক্লাস চাই। ওকে, ঠিক আছে, বেসিক ক্লাস
বেসিক ক্লাস। ওকে, ঠিক আছে। জি আছি আলহামদুলিল্লাহ। হৃদয়কে দেখেও ভালো লাগছে। আশা করছি সবাই ভালো আছেন আপনারা, অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হয়ে গেল। ওকে, তাহলে এটার আনসার বলছেন অনেকে অন ফুট। এক্স্যাক্টলি, পায়ে হেঁটে যখন আপনি কোনো কিছু অতিক্রম করছেন, পায়ে হেঁটে যখন কোনো কিছু অতিক্রম করছেন, সেক্ষেত্রে অন ফুট কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, অর্থাৎ পায়ে হেঁটে যখন। বাই ফুট কথাটা কিন্তু হয় না। এই জায়গার মধ্যে প্রিপোজিশন আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, কোনো কিছুর দ্বারা বোঝানোর ক্ষেত্রে, কোনো কিছুর দ্বারা বোঝানোর ক্ষেত্রে উইথও বসতে পারে, আবার বাইও বসতে পারে, যেই জায়গায় কনফিউশন। কিন্তু ফুটের ক্ষেত্রে সবসময় অন ফুট বসে, ঠিক আছে? তাহলে যখন বলা হচ্ছে উইথ, সেটা হচ্ছে কোনো একটা বস্তুর দ্বারা যদি বোঝানো হয়। উইথটা হচ্ছে কোন একটা বস্তুর দ্বারা কোন একটা কাজ যদি করা হয়, সেটাকে বোঝানোর ক্ষেত্রে উইথ প্রিপোজিশনটি বসে, তাই তো? এবং বাই কথাটা বসে কোন একটা ব্যক্তির দ্বারা কোন একটা কাজ করানো বোঝাতে, তাই তো? তাহলে এটাকে যদি মনে রাখতে চান, উইথ প্রিপোজিশনটা হচ্ছে ব্যক্তির দ্বারা, এবং বাই প্রিপোজিশনটা হচ্ছে, সরি, উইথ প্রিপোজিশন হচ্ছে বস্তু এবং বাই প্রিপোজিশন হচ্ছে ব্যক্তির দ্বারা। ফুটের ক্ষেত্রে অন বসবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু এই জায়গায় একটা কনফিউশন হয় স্টুডেন্টদের, সেই কনফিউশনটা যদি একটু ক্লিয়ার করি। বাই জিনিসটা যেহেতু ব্যক্তির দ্বারা, বাইকে সাধারণত আপনি যদি ভাই বলেন, উচ্চারণগত মিল আছে না, বাই ভাই, তাহলে যদি বলা হয় যে বাইয়ের উচ্চারণটা আপনি যদি ভাই বলেন, তাহলে মানুষের সাথে বাইকে নিশ্চয়ই ভাই বলেন, তাহলে বাইটা হয়ে যাচ্ছে কোন একটা ব্যক্তির দ্বারা কোন একটা কাজ করানো বোঝাতে, এবং উইথ হয়ে যাচ্ছে কোন একটা বস্তুর দ্বারা কোন একটা কাজ বোঝাতে, তাই তো? আসলে আপনাদের যে ক্লাস, লাইভ ক্লাসগুলো যে নেওয়া হয়, যে আই ওয়াজ এনজয়িং টেকিং ইউর ক্লাসেস, বাট স্টিল আই হ্যাভ আ ক্লাস অ্যাট 4 PM, মানে আমার ঠিক এখন থেকে 2 মিনিট পরে একটা ক্লাস আছে। তো সেজন্য আশা করছি পরবর্তী যে সেশনগুলো আছে, সেই সেশনে আমি জানি না আপনাদের লাইভে আসলেই কেন যেন আমার হাতে সময়টা একটু কম করে নিয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। এবার দেখেন, দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পাংচুয়েশন, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট পাংচুয়েশনের মধ্যে আছে? সেক্ষেত্রে পাংচুয়েশনের মধ্যে এই জায়গাটা যদি আমরা বলি, একে কি বলে জানেন? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হচ্ছে এমন কোনো একটা শব্দ বা এমন কোনো একটা সেন্টেন্সের পরে, যে কোনো একটা নাউন বা প্রোনাউন বা যে কোনো একটা মানুষ বা যে কোনো ব্যক্তি বা যে কারোর ব্যাপারে তথ্য দেওয়ার পরে পরবর্তীতে তার সম্পর্কে যখন কোনো একটা অ্যাডিশনাল তথ্য দেওয়া হয়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন জাহিদ দ্য টিচার অফ বিদ্যাবাড়ি, এই যে জাহিদ কথাটা বলেছেন, তারপরে আবার আমার সম্পর্কে অতিরিক্ত তথ্য আপনি দিয়েছেন, জাহিদ দ্য টিচার অফ বিদ্যাবাড়ি টিচেস আস ইংলিশ। তাহলে একটা কথা বলে আরেকটা কথার শুরুতেই বা আরেকটা কথা বলার পূর্বে যে আপনি যে কোনো একটা টাইটেল যখন যুক্ত করছেন, সেই জিনিসটাকে বলা হয় অ্যাপোজিটিভ। এখন অ্যাপোজিটিভের ব্যাপারে এই জায়গার মধ্যে একটা পাংচুয়েশনের ব্যাপার আছে, পাংচুয়েশনের ব্যাপার আছে। তাহলে পাংচুয়েশনের ব্যাপারটা হচ্ছে কি, অ্যাপোজিটিভটা সাধারণত এমন হতে হবে যে তার আগে পরে দুটো কমা থাকবে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন জাহিদ দ্য টিচার অফ বিদ্যাবাড়ি teaches us English. তাহলে এই যে অ্যাপোজিটিভ যে অংশটা আছে না, এই অ্যাপোজিটিভের শুরুতে এবং শেষে একটা কমা থাকবে, এবং যাকে বলা হয় পাংচুয়েশন, ঠিক আছে? তাহলে যদি বলা হয় পাংচুয়েশন, এই পাংচুয়েশন হচ্ছে আগে এবং পরে একটা পাংচুয়েশন কমা থাকবে। তাহলে দেখেন তো অ্যান্সার কোনটা হয়? তাহলে অ্যান্সার নিঃসন্দেহে হয়ে যাচ্ছে এ, কারণ এর মধ্যেই কমাটা নাই। দেখেন 17তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন এরকম ভাবেই প্রশ্নগুলো এসে থাকে। এর পরের কোয়েশ্চেনটায় যদি আমরা যাই, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইফেইস, 17তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। তাহলে এটাকে যদি মনে রাখতে চাই, ইফেইসটা যদি আমি বলি, সেটাকে বোঝানো, মানে এটার বাংলা অর্থ হচ্ছে মুছে ফেলা। ইফেইস কথাটার অর্থ হচ্ছে মুছে ফেলা। তাহলে এটাকে যদি মনে রাখতে চাই, ইফেইস কথাটা ওই যে সিনোনিম অ্যান্টোনিম, তাহলে ইফেইস কথাটি দিয়ে যেহেতু মুছে ফেলা বোঝানো হয়, এটার অ্যান্সার কি হয়? কমেন্ট করেন তো দেখি এটার অ্যান্সার কি হয়, বলেন। সি বলছেন জাহাঙ্গীর আলম, আচ্ছা ফাতেমাতুজ জোহরাও তো মনে হয় আমার স্টুডেন্ট আছেন, আমি আপনাকে চিনি, আপনার নাম, আমার অবশ্য অনেকগুলো ফাতেমাতুজ জোহরা স্টুডেন্ট আছেন। কবির আছেন, ওকে ঠিক আছে। জি, ইফেক্ট দিয়ে ছবি, এক্স্যাক্টলি ইফেক্ট দিয়ে, এটাই তো টেকটিক, এটাই খুঁজছিলাম। ক্লাসের মধ্যে আপনাদেরকে পড়িয়েছিলাম একটা জিনিস, যে ছবিতে মানে আপনার যখন ইফেইস বলছে সেটা হচ্ছে মুছে ফেলা,
এখন এটাকে আমি টেকনিক্যালি এভাবে পড়িয়েছিলাম যে যখন আপনি যে কোনো একটা কিছু মুছে ফেলেন আপনার চেহারার মধ্যে বা যে কোনো একটা ছবি তুলেছেন সেটা যখন কোনো একটা এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি করেন, যে কোনো একটা এডিটিং সফটওয়্যার যখন এডিট করেন, তো সেক্ষেত্রে আপনার যে পুরনো ফেসটা আছে সেটাকে মুছে ফেলেন, নতুন একটা ফেসের মধ্যে নিয়ে যান আপনার নিজেকে, ইউক্যাম পারফেক্ট, তারপরে এই জাতীয় যে এডিটিং সফটওয়্যারগুলো আছে। সেক্ষেত্রে রাব আউট কথাটার অর্থ কি জানেন? এই রাব আউট কথাটার অর্থ হচ্ছে মুছে ফেলা, অর্থাৎ কোনো কিছুকে আপনি মুছে ফেলছেন, তাই তো? তাহলে ইফেস কথাটার অর্থ হচ্ছে রাব আউট, যার সিনোনিম হয়ে যাচ্ছে রাব আউট। তাহলে মুছে ফেলা রাব আউট, ইফেস কথাটার অর্থ হয়ে যাচ্ছে রাব আউট। তাহলে ইফেস সিনোনিম হয়ে যাচ্ছে রাব আউট, যার অর্থ হয়ে যাচ্ছে মুছে ফেলা। আর রাব আউট আমরা বলি না, বাচ্চাদেরকে বলি না যে রাবারটা নিয়ে আসো, রাবার বলতে কোনো কথা নেই, রাব আউট বলতে কথা আছে। সেক্ষেত্রে ইফেস হয়ে যাচ্ছে রাব আউট। রাজমাতাস মিন্স 17তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। এবার দেখবেন টেকনিক বানাতে বানাতে এটাকে অন্য লেভেলে নিয়ে যাব। এই টেকনিকটাকে আপনারা আশা করছি সারা জীবনে ভুলবেন না। বাহুবলী সিনেমা কে কে দেখেছেন একটু কমেন্ট করেন তো। বাহুবলী সিনেমা কে কে দেখেছেন? বাহুবলী সিনেমা দেখেছেন? বাহুবলী সিনেমা ওই যে প্রভাসের আপনার তামিল একটা সিনেমা ছিল, তো এই বাহুবলী সিনেমার মধ্যে দেখবেন রাজমাতা একটা মানে মহিলা ছিল আর কি, যে শিবগামী দেবী বা এরকম কেউ একজন ছিল। তো সেই রাজমাতাকে বলা হয় যে আপনার যে কোনো থাকে না যে রাজমাতা মানে তিনি বাহুবলীর মা ছিলেন আর কি। তো সেই মা যখন আসে, আপনি দেখবেন সিনেমাগুলোর মধ্যে যখন এই রাজমাতা এন্ট্রি নেয় তখন দেখবেন আশেপাশে না খুব নয়েজি অ্যাক্টিভিটিস হয়, মানে আশেপাশে ঢাকঢোল বাজতে থাকে, আননেসেসারি কিছু ঢাকঢোল বাজতে থাকে। অর্থাৎ রাজমাতা যখন এন্ট্রি নেয় তখন নয়েজি অ্যাক্টিভিটিস হয়, তাই তো? তাহলে এর নয়েজি অ্যাক্টিভিটি, রাজমাতা যখন বাহুবলী সিনেমার মধ্যে এন্ট্রি গ্রহণ করে তখনই নয়েজি অ্যাক্টিভিটি হয়ে যায়। তাহলে রাজমাতাস মিন্স আ নয়েজি অ্যাক্টিভিটি। রাজমাতা যখন এন্ট্রি নিবে তখন দেখবেন আশেপাশে থেকে নয়েজি অ্যাক্টিভিটিস হয়ে যায়, তাই তো? তাহলে রাজমাতার সিনোনিম হয়ে যাচ্ছে কি এ নয়েজি অ্যাক্টিভিটি। এটা কি আর বলা সম্ভব বলেন তো? টেকনিক্যালি যদি হ্যান্ডেল করি জিনিসগুলোকে এভাবে আমরা মনে রাখতে পারি। টু রিড বিটুইন দ্য লাইন্স, টু রিড বিটুইন লাইন্স মানে কি বলেন তো? এটা দেখি কমেন্ট করেন তো আপনারা। আর বলেন ওই রাজমাতাস এটা কি ভুলবেন? রাজমাতাস আসলে ভুলবেন না। আচ্ছা, সাবরিনা ইসলাম নয়েজ অ্যাক্টিভিটিস, ওকে ভেরি গুড, আপনারটা হয়েছে। মীর সাহারা হয়েছে। স্যার কোয়েশ্চেন নাম্বারটা দিলে ভালো হয়। কোয়েশ্চেনের নাম্বারটা হচ্ছে কি 17তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে নয়েজি অ্যাক্টিভিটিস এক্স্যাক্টলি। তাহলে এই জায়গায় যদি আপনার বলা হয় টু রিড বিটুইন লাইন্স, রিড বিটুইন লাইন মানে কি যে ভেতরে, লাইনের ভেতরে প্রবেশ করা বা লাইনের ভেতরে পড়া। তো সেই ক্ষেত্রে টু গ্রাস্প বা টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, অর্থাৎ আপনি কোনো ভেতরে কোনো একটা গুপ্ত লেখা আছে কিনা বা ভেতরে কোনো খুব কেয়ারফুলি যখন একটা দেখেন, দেখবেন গোয়েন্দারা বা সিআইডিরা বা এনএসআইরা তাদের একটা আলাদা টোন মানে আলাদা একটা ল্যাঙ্গুয়েজই থাকে, যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তারা টেকনিক্যালি কোনো একটা হিন্ট দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যখন বলা হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট দ্য হিডেন মিনিংস, অর্থাৎ আপনি রিডিং বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ লাইন তো পড়ছেন ঠিক আছে, লাইনের ভেতরেও কি আছে না আছে সেই জিনিসগুলো পড়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে টু রিড বিটুইন লাইন্স হচ্ছে টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, তাই তো? এ সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ, বিসিএস এর পরীক্ষার প্রশ্ন। তাহলে এ সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে? তো সেক্ষেত্রে আমরা জানি ক্লজ যে জিনিসটা আছে, আগে একটু ক্লজটা সম্পর্কে বুঝে নেই। ধরেন ক্লজ হচ্ছে এমন শব্দগুচ্ছ, ফর এক্সাম্পল আমি যদি দুটো কথা বলি, আমি যদি বলি মাদার অফ আ বেবি বয়, এবং আমি যদি বলি শি ইজ আ মাদার, তাহলে এই যে দুটো জায়গা লিখলাম এখানে কোনটা সেন্টেন্স না বলতে হবে। যদি আমরা বলি এইটাকে কখনোই আমরা সেন্টেন্স বলতে পারবো না, কারণ এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, এটাকে বলতে হবে ফ্রেজ। এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, এটাকে বলতে হবে ফ্রেজ। কিন্তু যখন আপনি বলছেন শি ইজ আ মাদার, এখানে একটা ফাইনিট ভার্ব আছে ইজ, তাহলে এটাকে বলতে হবে ক্লজ। তাহলে ক্লজ হচ্ছে এমন শব্দগুচ্ছ যেখানে ফাইনিট ভার্ব থাকবে, এবং ফ্রেজ হচ্ছে এমন শব্দগুচ্ছ যেখানে ফাইনিট ভার্ব থাকবে না। এরকম এই যে মাদার অফ আ বেবি বয়, এরকম যদি 1,00,000 শব্দ দিয়ে দিত, 1,00,000 শব্দ দিয়ে দিলেও সেটা ফ্রেজই থাকতো, ক্লজ হতে পারতো না। তাহলে যখন বলা হচ্ছে এ সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সগুলো যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট,
একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে এবং এই একটা মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব দিয়ে একটা সিম্পল সেন্টেন্স গঠিত হয় এবং একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব দ্বারা ওয়ান ক্লজ অর্থাৎ একটি ক্লজ একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব দ্বারা গঠিত হয়। তাহলে সেক্ষেত্রে যখন বলা হচ্ছে এ সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ, সিম্পল ব্যাপারটা কি সরল না, কোনো কারোর সাথে কারোর ডিপেন্ডেন্সি থাকবে না, সরলতা বোঝাবে। সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ ওয়ান ক্লজ। এবং কমপ্লেক্স সেন্টেন্স আমরা যদি বলি, কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্ট অফ টু ক্লজ, দুটো ক্লজ থাকে কমপ্লেক্স সেন্টেন্স এবং সেটার মধ্যে ডিপেন্ডেন্সি থাকে। ফর এক্সাম্পল, ইফ ইউ সে আই নো দ্য পারসন হু লাভস মি, আমি জানি যে মানুষটাকে, সে মানুষটা আমাকে ভালোবাসে, সেই ক্ষেত্রে এই হু অথবা রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব এই জাতীয় শব্দগুলো দ্বারা দুটো ক্লজকে যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স। এবং সিমিলারলি কম্পাউন্ড সেন্টেন্সও দুটো ক্লজকেই যুক্ত করে, কিন্তু যখন কমপ্লেক্স সেন্টেন্সের ডিপেন্ডেন্সি থাকে, একটা ক্লজের সাথে আরেকটা ক্লজের ডিপেন্ডেন্সি, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে এই ডিপেন্ডেন্সি থাকে না। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে যখন আমরা বলছি ও আচ্ছা আমাদের 47তম বিসিএস প্রিলিমিনারি, আমরা জানি যে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আমাদের একেবারে নকিং অ্যাট দ্য ডোর। তো সেই ক্ষেত্রে 26 তারিখে পরীক্ষা হয়ে যাচ্ছে এবং আশা করছি আমাদের যারা স্টুডেন্ট আছেন সর্বোচ্চ ভালো করবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ ভালো করার প্রতিজ্ঞা মানে প্রতিশ্রুতি বা আপনাদের যে প্রিপারেশন আছে আমরা যতটুকু দেখেছি, সেক্ষেত্রে আমি কয়েকজন স্টুডেন্টকে খুব আশাবাদী, আমাদের কয়েকজন স্টুডেন্টকে নিয়ে, কয়েকজন না বেশ কয়েকজন স্টুডেন্টকে নিয়ে। তো আশা করছি এর পরবর্তী ব্যাচের মধ্যেও যারা আসবেন তাদেরকেও এইভাবেই বিদ্যাবাড়ি আমরা যেভাবে কেয়ার করছি সেভাবেই কেয়ার করে আশা করছি পরবর্তী যে বিসিএস গুলো আছে সেই জায়গা থেকেও আমরা সর্বোচ্চ সাফল্য নিয়েই আসলে ব্যাক করার যে প্রতিশ্রুতি আছে বা অভিমত আছে বা আশাবাদ আছে সেটা ব্যক্ত করছি। এবং সেই উদ্দেশ্যে আমাদের 47তম যে বিসিএস অ্যাডভান্স ডায়মন্ড ব্যাচ লাইভ ব্যাচ 6, সেই লাইভ ব্যাচ 6 এর মধ্যে ভর্তি চলছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি বিদ্যাবাড়ি সম্পর্কে আপনারা জানতে চান, আপনারা অনেক সময় মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন যে স্যার নতুন কোন ব্যাচ আছে, তো এই ব্যাচটার মধ্যে এখন আপাতত ভর্তি চলছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভর্তি হতে পারেন। এবং 48 BCS এর অ্যাডভান্স গোল্ড লাইফ ব্যাচ 2 যেটার মধ্যেও ভর্তি চলছে, সেক্ষেত্রে এই দুটো ব্যাচের মধ্যে আপনারা আপাতত এনরোল করে নিজের আসনটিকে নিশ্চিত করতে পারেন। এবং এটার পাশাপাশি অবশ্যই বিদ্যাবাড়ির যে লাইভ প্রোগ্রামগুলো আছে এবং আমরা যখন এনটিআরসি এর পরীক্ষা হয়েছে, এনটিআরসি এর যখন আপনারা পরীক্ষা দিয়েছেন, প্রাইমারি যখন পরীক্ষা দিয়েছেন, এবং সব থেকে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে যে আমরা এনটিআরসি এ বা প্রাইমারি বা যে কোনো পরীক্ষায় বলেন না কেন শুধু লাইভ ক্লাস করে আমাদের এখান থেকে কোয়ালিফাই করেছে অনেক আছে আমাদের স্টুডেন্ট যারা লাইভ ক্লাস করে এবং আপনাদের সামনেই কমেন্ট করে থাকে তারা যে শুধু লাইভ ক্লাস করে তারা অনেক ভালো করেছে। এবং পাশাপাশি আমরা যে সাজেশনমূলক ক্লাসগুলো নিয়েছিলাম সেই সাজেশনমূলক ক্লাসে আমি 100টার মতো প্রশ্ন পড়িয়েছি। তো এই জাতীয় যে প্রশ্নগুলো আছে সেগুলোর থেকেও দেখা যায় যে মোর দ্যান আপনার সবগুলো ক্লাস মিলিয়ে মোর দ্যান 20 কোয়েশ্চেন কিন্তু কমন পড়েছে শুধু 4 ঘন্টা মানে 2 ঘন্টা মানে এক ঘন্টা করে আমরা 4টা সাবজেক্টের যে ক্লাস করিয়েছি। তো সেজন্য অবশ্যই বিদ্যাবাড়ি আপনাদেরকে সার্ভ করার ক্ষেত্রে জনমত নির্বিশেষে আমরা অবশ্যই চাই যে দেশে এগিয়ে যাক এবং দেশের বেকারত্ব যে আছে এই বেকারত্বের হারটা কমে আসুক এবং পাশাপাশি সেটার মধ্যে আমরা যেন একটু প্রত্যক্ষভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি, পাশাপাশি নিজেদেরকে স্বাবলম্বী করতে নিজেরাই যেন ভূমিকা পালন করতে পারি। এবং সেই প্রতিশ্রুতি রেখেই আপনাদের আজকে লাইভ সেশনটি শেষ করবে। এবং সেই ক্ষেত্রে যদি আপনার হয় বিদ্যাবাড়ির সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ওকে, ফাইনাইট নয় ফাইনাইট, আচ্ছা ঠিক আছে, ফাইনাইট ঠিক আছে, ইটস ফাইন, বাট প্রোনাউন্সিয়েশন ইজ সামথিং দ্যাট ইজ ইউ নিড টু বি ইয়োর ওন ভার্সন অফ পার্সন। আপনি ধরেন ব্রিটিশ ইংলিশ একরকম, আমেরিকান ইংলিশ একরকম, তো সেই জন্য প্রোনাউন্সিয়েশনের এরকম কোনো সলিড ব্যাকগ্রাউন্ড নাই। ইংরেজরা ইংরেজি বলবে একরকম করে, ইন্ডিয়ানরা ইংরেজি বলবে একরকম করে। তো সেই জন্য আপনার যে এক্সেন্ট, আপনার যে টোন আছে, আই উড সাজেস্ট দ্যাট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ টকিং, দ্যাট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ লার্নিং ইংলিশ। তো বিদ্যাবাড়ির সাথে যোগাযোগ করতে গেলে এই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এবং বিদ্যাবাড়ির ওয়েবসাইট আছে, বিদ্যাবাড়ির যে অ্যাপ আছে, অ্যাপের কাজ আমাদের আশা করছি খুব জলদি শেষ হয়ে যাবে এবং অ্যাপের কাজটি শেষ হলে পরবর্তীতে বিদ্যাবাড়ির সাথে আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন এবং সকল কার্যক্রম অ্যাপের মাধ্যমে আপনারা আশা করছি আমরা গাইড করতে পারবো। এবং বিদ্যাবাড়ির ইউটিউব পেজ আছে, সেখানেও আশা করছি কানেক্টেড হতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের লাইভ সেশনটি এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এবং যেহেতু অনেকদিন পরে আপনাদের সাথে ক্লাস করছি, আপনাদের প্রতি আন্তরিকতা এবং কৃতজ্ঞতা এবং পাশাপাশি অঢেল ভালোবাসা নিয়ে আজকের সেশনটি শেষ করছি। দিনের শেষে যে কথাটা বলতে চাই সেক্ষেত্রে এভরি পারসন হ্যাজ ইটস ওন স্টোরি বা এভরি ওয়ান ইজ আ স্টোরি, বাট ইট ইজ ইয়োর চয়েস বা ইট ইজ ইয়োর ডিসিশন whether
ইউ উইল মেক ইট গুড অর ব্যাড। অর্থাৎ প্রত্যেকটা মানুষই যেহেতু একটা গল্প, সেক্ষেত্রে আপনার হাতেই থাকে আপনার গল্পটিকে আপনি ভালো করে লিখবেন নাকি খারাপ করে লিখবেন। কালকের দিনটা আজকেই শুরু হোক। ধন্যবাদ সবাইকে। আজকে থেকে পড়ালেখা শুরু করে দিন। আসসালামু আলাইকুম।